আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা বইয়ের পরীক্ষাটা হবে তোমাদের 27 জুলাই। তো সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী জীবন ও জীবিকা এই বিষয়টার সিলেবাস হচ্ছে 1 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। যেহেতু সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা কোনো ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয়নি, তো 27 তারিখ যে জীবন ও জীবিকা পরীক্ষাটা হবে এর জন্য তোমরা কী কী পড়বে, কোন কোন অধ্যায়ের কোন কোন কাজগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষা আসতে পারে বা যে ধরনের কাজ পরীক্ষা আসবে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং তোমাদের এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিয়ে ভালো একটা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো চলো প্রথমে তোমাদের জীবন ও জীবিকা বই সূচিপত্র দেখে নেওয়া যাক। অধ্যায় 1 আছে কি কাজের মাঝে আনন্দ, অধ্যায় 2 পেশার রূপ বদল, অধ্যায় 3 আগামী স্বপ্ন। এই 3টে অধ্যায় বা 3টে অভিজ্ঞতা থেকে তোমাদের ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন কিন্তু করা হবে। তো প্রথম অভিজ্ঞতা যেটা আছে কাজের মাঝে আনন্দ, এখান থেকে তোমরা যে কাজগুলো করবে, পারিবারিক বাজেটের ধারণাটি স্পষ্টভাবে উপস্থাপন করবে। দলগত কাজের অংশ হিসেবে রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা প্রণয়ন করবে। নিজ পরিবারে আয় বিবেচনা করে ব্যয়ের পরিকল্পনা বাজেট প্রণয়ন করবে। অন্তত 2 মাস পারিবারিক আয় ও ব্যয় অনুসরণপূর্বক আর্থিক খাতায় রেকর্ড সংগ্রহ করবে। সংগৃহীত রেকর্ড পর্যালোচনা করে বাজেট পরিকল্পনার দুর্বলতা নির্ণয় করবে। তারপর পরিবারে আর্থিক কাজ চিহ্নিত করবে। পৃষ্ঠা 17 এর প্রশ্ন 2 এর উত্তরে চিত্র 1.6 অনুসারে পরিবারে আর্থিক খরচ সাশ্রয় করে এমন পারিবারিক কাজগুলো শনাক্ত করবে। পারিবারিক আর্থিক কাজে সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করে অভিভাবকের স্বাক্ষরসহ জমা নেবে। পরিকল্পনা অনুযায়ী আর্থিক কাজে পরিবারকে সহযোগিতা করবে এবং পরিকল্পনা অনুযায়ী রিপোর্ট অভিভাবকের স্বাক্ষরসহ শিক্ষকের নিকট জমা দেবে। এই কাজগুলোর মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে। তো তোমাদের বই থেকে দেখি 7 পৃষ্ঠায় যে কাজটা আছে, এখানে একটা ছক আছে, ছকটা তোমাদের পূরণ করতে হবে যে সাপ্তাহিক পারিবারিক ব্যয়। ঠিক আছে, তারপর 7 পৃষ্ঠার পরে 10 পৃষ্ঠা আরেকটা কাজ আছে, রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা, আয়ের উৎস, আয়ের পরিমাণ, ব্যয়ের খাত, ব্যয় বরাদ্দ এবং একটা মন্তব্য তোমাদের লিখতে হবে। তো 10 পৃষ্ঠার এই ছকটা তোমরা পূরণ করবে। তারপর চলে যাবে 11 থেকে 12 পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে, পরিবারের সকল সদস্যের সঙ্গে আলোচনা করে তোমার পরিবারের আগামী মাসের পারিবারিক বাজেট প্রণয়ন করো। বাজেট প্রণয়নে নিচের নমুনা ছক ব্যবহার করো, প্রয়োজন অনুযায়ী ছকে আরও লাইন যোগ করতে পারো। এই যে ছক 1.4 এই কাজটা তোমরা অবশ্যই কিন্তু করবে, যেটা আছে তোমাদের 11 থেকে 12 পৃষ্ঠায়। তারপর কিছু প্রশ্ন আছে, এগুলো তোমাদের উত্তরগুলো বের করতে হবে যে কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে, এই ব্যয় মোট ব্যয় শতকরা কত, কোন কোন খাত থেকে ব্যয় কমানো যেতে পারে এবং কীভাবে ব্যয় কমানোর একটি পরিকল্পনা তৈরি করো। এরপর পারিবারিক আয় ব্যয় হিসাব নিয়ে একটা ছক আছে, ছক 1.5 আর্থিক ডায়েরি। তো 12 পৃষ্ঠায় এই ছকটা আছে যেখানে তোমরা তারিখ দিয়ে আয়ের খাত কত টাকা আয়, ব্যয়ের খাত কত টাকা ব্যয়, তারপর মন্তব্য, এই বিষয়গুলো কীভাবে লিখতে হয় সেটা শিখবে। তারপর ছক 1.6 এটা আছে 13 পৃষ্ঠায়, পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করবে। ঠিক আছে, যে আয়ের খাত থেকে তোমার সম্ভাব্য আয় কত টাকা ছিল আর প্রকৃত আয় কত টাকা হয়েছে, তারপর ব্যয়ের খাত থেকে পরিকল্পিত ব্যয় কত টাকা ছিল আর প্রকৃত ব্যয় কত টাকা হয়েছে। তো সব কিছু হিসাব নিকাশ করে তোমার উদ্ধৃতি বা ঘাটতি ব্যয় রয়েছে কিনা সেটা বের করতে হবে। এরপর এখান থেকে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর তোমাদের বের করে সেগুলো শিখতে হবে। এবং একক কাজ আছে একটা, একক কাজটা দেখো, এখন থেকে প্রতি মাসের শুরুতে মাসিক পারিবারিক বাজেট প্রণয়ন করো। আর্থিক ডায়েরিতে সারা মাসের আয় ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করো এবং বাজেট পরিকল্পনার সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করো। প্রতি মাসের শুরুতে আগের মাসের হিসাব শিক্ষকের নিকট জমা দাও। এই একক কাজটা তোমাদের কিন্তু করতে হবে। তারপর এখানে কিছু প্রশ্ন আছে, এখন থেকে পরিবারের আয় বাড়াতে তুমি কী কী করবে সেই বিষয়টা শিখবে। এটা আছে তোমাদের বইয়ের 15 পৃষ্ঠায়। তারপর একটা প্রশ্ন, সুমন আর সুমি কীভাবে তাদের পরিবারে সহযোগিতা করছে। তুমি তোমার পরিবারে যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে নিচের ছকে একটি তালিকা তৈরি করো। ঠিক আছে, যে পরিবারে যেসব আর্থিক কাজে তুমি সহযোগিতা করতে পারো তার আর্থিক মূল্য কত সেই বিষয়গুলো এখানে তোমাকে লিখতে হবে। 17 পৃষ্ঠায় কাজটা আছে। তারপর 18 পৃষ্ঠায় প্রশ্ন 3, তুমি তোমার মা বাবা বা অভিভাবকের সঙ্গে কথা বলে এমন একটি কাজের পরিকল্পনা করো যেখানে থেকে অর্থ সঞ্চয় বা আয় হবে এবং এর মাধ্যমে তুমি তোমার পরিবারের আর্থিক কাজে সরাসরি সহযোগিতা করতে পারবে। তো এখানে 3 মাসের পরিকল্পনা আছে, তার চূড়ান্ত ফল কী সেই বিষয়গুলো তোমাদের শিখতে হবে। উপরে পরিকল্পনা নিয়ে তোমার অনুভূতি কী। তারপর সম্মূল্যায়নে কিছু প্রশ্ন আছে, দেখো, পারিবারিক বাজেট নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে তোমার কেমন লাগছে, কী কী নতুন বিষয় শিখতে পেরেছো এবং এসব দক্ষতা পরবর্তী সময়ে তোমার কী কী কাজে লাগতে পারবে। তোমার অনুভূতি লিখবে, নতুন যেসব দক্ষতা শিখেছো, দক্ষতা যে কাজে লাগবে এই ছকটা পূরণ করবে। ঠিক আছে, এরপর দেখো আমরা অভিজ্ঞতা 2 চলে যাই, যার নাম কি পেশার রূপ বদল। এখান থেকে যে কাজগুলো করবে, স্থানীয় পেশাজীবীদের তালিকা তৈরি করবে। 23 পৃষ্ঠা দলগত কাজ।
অর্থনৈতিক খাত অনুযায়ী স্থানীয় ও দেশীয় পেশাসমূহ তালিকাভুক্ত করবে। 26 থেকে 27 পৃষ্ঠার দলগত কাজ। স্থানীয় বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তনের ধারা খুঁজে বের করবে। 29 পৃষ্ঠার দলগত কাজ। দেশীয় শ্রমবাজারের পরিবর্তনের ধারা বিশ্লেষণ করবে। 31 পৃষ্ঠার দলগত কাজ। ঠিক আছে। তারপর পেশাগত পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো দক্ষতা প্রস্তুতি শনাক্ত করবে। 32 পৃষ্ঠায় এই কাজটা আছে। পাঠ্য বইয়ে সন্নিবেশিত কেস অনুযায়ী ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা শনাক্ত করবে। 35 পৃষ্ঠার কাজ এবং 36-37 পৃষ্ঠায় সমূল্যায়ন ছকটা পূরণ করবে। তো দেখো, প্রথমে হচ্ছে 23 পৃষ্ঠায় একটা দলগত কাজ আছে, যে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমাদের চারপাশে যেসব পেশার মানুষের দেখা পাও তাদের কাজ বা পেশাগুলোর একটা তালিকা তৈরি করো। তো এই বাক্সে তোমরা হচ্ছে পেশাজীবীদের তালিকা তৈরি করবে। তারপর আরেকটা দলগত কাজ আছে, যে উপরের কৃষি, শিল্প এবং সেবা খাতসমূহের বর্ণনার আলোকে বক্স 2.1-এর তালিকায় লিপিবদ্ধকৃত পেশা বা কাজগুলোকে কৃষি, শিল্প এবং সেবা খাতভুক্ত করো। তোমার এলাকায় পেশা ছাড়া কৃষি, শিল্প ও সেবা খাতে বাংলাদেশের প্রচলিত অন্যান্য পেশা বা কাজের নামও ছক 2.1-এ যুক্ত করো। 26-27 পৃষ্ঠায় এই কাজটা তোমরা করবে। এখানে একটা ছক দেওয়া আছে, অর্থনৈতিক খাতোয়ারি পেশা বা কাজের তালিকা, কৃষি খাতের পেশা, শিল্প খাতের পেশা, সেবা খাতের পেশা, এই ছকটা পূরণ করবে। তারপর একটা দলগত কাজ আছে। এই দলগত কাজটা হচ্ছে 29 পৃষ্ঠায়, ছক 2.2। বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন, যেমন কৃষিখাত, শিল্প খাত আর সেবা খাতের ক্ষেত্রে পূর্বে পেশার নাম কী ছিল আর বর্তমানে পরিবর্তিত পেশা কী হয়েছে বা সেটার ধরন কেমন, সেটা তোমাদের শিখতে হবে। এরপর হচ্ছে 31 পৃষ্ঠা দলগত কাজ, যেখানে দলগতভাবে আলোচনা করে দেশীয় শ্রমবাজারে এই খাতগুলোর পরিবর্তনের ধারা খুঁজে বের করো। কৃষিখাতের পরিবর্তনের ধারা, শিল্প খাতের পরিবর্তনের ধারা এবং সেবা খাতের পরিবর্তনের ধারা। আর এই পরিবর্তনের ধারায় কৃষি ও সেবা খাতের কর্মসংস্থানের তুলনামূলক অবস্থা, এই বিষয়গুলো তোমাদের বের করতে হবে। 33 থেকে 34 পৃষ্ঠায় এখানে যে কাজগুলো আছে দেখবে, যে আলোচনা করতে গেলে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আসবে এবং এগুলো হচ্ছে একটা ধাপের পর একটা ধাপ করে তোমাদের সামনে এগোতে হবে। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রস্তুতি, এই বক্সটা তোমরা পূরণ করবে, যেটা রয়েছে তোমাদের বইয়ের 34 পৃষ্ঠায়। তারপর একটা একক কাজ আছে, আবিরের কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করেছো যা তার সাফল্যের জন্য ভূমিকা রেখেছে বলে তুমি মনে করো। আবিরের কোন কোন বৈশিষ্ট্য তোমার মাঝে আছে বলে তুমি মনে করো। এসব বৈশিষ্ট্য ক্যারিয়ার গঠনে কীভাবে সাহায্য করতে পারে বলে তুমি মনে করো। আবিরের মতো দক্ষ হতে তোমার পরিকল্পনা কী। এই 35 পৃষ্ঠার একক কাজটা তোমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে। এরপর এখানে সম্মূল্যায়নে কিছু প্রশ্ন আছে, দেখো। আগামী দিনে নিজেকে কোন খাতে কর্মরত দেখতে চাও। এই খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে সেখানে কী কী মৌলিক দক্ষতা প্রয়োজন হবে। প্রয়োজনীয় কোন কোন দক্ষতা তোমার মাঝে আংশিক রয়েছে বলে তুমি মনে করো। এ খাতের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে আর কী কী যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন। তো এই কাজটা তোমরা করবে, যেটা রয়েছে তোমাদের বইয়ে 36 এবং 37 পৃষ্ঠায়। তারপর হচ্ছে অভিজ্ঞতা 3-এ চলে যাবে, আগামীর স্বপ্ন। এখান থেকে যে কাজগুলো করতে হবে, 2041 সালের একদিন গল্পটির সবগুলো প্রযুক্তি শনাক্ত করো। 44 থেকে 51 পৃষ্ঠা। শনাক্তকৃত ভবিষ্যৎ প্রযুক্তি মানব কল্যাণে ব্যবহারের ক্ষেত্রে দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। 51 পৃষ্ঠার দলগত কাজ। তারপর হচ্ছে 52 পৃষ্ঠার একক কাজ করবে। তারপর 52 পৃষ্ঠা আরেকটা কাজ আছে, দেশের কল্যাণে সংশ্লিষ্ট পেশায় নিজে কীভাবে অবদান রাখতে পারবে। এটা নাটক তৈরি করবে, যেটা আছে 53 পৃষ্ঠায় এবং 54-55 পৃষ্ঠায় সমূল্যায়ন ছকটা পূরণ করবে। তোমরা বই থেকে দেখি, তোমরা হচ্ছে দলগত কাজটা করবে, যে গল্পটা যে পড়লে সেই গল্পে এমন কয়েকটি প্রযুক্তির কথা জেনেছো যে প্রযুক্তিগুলো অদূর ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তোমাদের কাজ হচ্ছে এই গল্প থেকে প্রযুক্তিটি সম্পর্কে যে ধারণা পেয়েছো তার আলোকে মানব কল্যাণে কোন কোন ক্ষেত্রে সেই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা কল্পনা করে দলে আলোচনা করে এখানে সাজিয়ে লিখবে। ঠিক আছে। এই যে প্রযুক্তিগুলোর নাম এখানে দেওয়া আছে, বিগ ডাটা ব্যবহারিক ক্ষেত্র কি তোমাকে লিখতে হবে। বাকি যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর নাম গল্প থেকে বের করে সেগুলো ব্যবহারিক ক্ষেত্র তোমাদের লিখে এই ছকটা পূরণ করতে হবে, যেটা আছে তোমাদের বইয়ের 51 পৃষ্ঠায়। 52 পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে। কল্পনা করো তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসাবে এরকম একটি প্রযুক্তির ক্ষেত্রকে বেছে নিয়েছো। তোমার নিজের পেশাকে কল্পনা করে নিজের একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কী অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লেখো। তো এখানে হচ্ছে তোমার পছন্দ করা প্রযুক্তির ক্ষেত্র, এই কাল্পনিক পেশায় তোমার পালন করা বিভিন্ন দায়িত্ব কী হতে পারে, দায়িত্বরত অবস্থা তোমার একটা ছবি আঁকো অথবা বর্ণনা করো। তো এই বিষয়গুলো তোমাকে হচ্ছে তুলে ধরতে হবে। সবশেষে এখানে দলগত কাজ আছে, দেখো 53 পৃষ্ঠায়, যে একটা নাটকের স্ক্রিপ্ট তৈরি করতে হবে। তোমাদের যেহেতু 2 ঘন্টা হবে লিখিত পরীক্ষা আর 3 ঘন্টা হবে ব্যবহারিক পরীক্ষা, তো সেই ব্যবহারিক পরীক্ষার মধ্যে কিন্তু নাটকটা উপস্থাপন করতে বলাই হতে পারে। সো এগুলো ভালো মতো প্রিপারেশন নিয়ে যাবে। তারপর সমূল্যায়নে কিছু প্রশ্ন আছে, যে আগামী দিনে তুমি কোন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও, এই প্রযুক্তি সম্পর্কে তুমি কী কী জানো, এই প্রযুক্তি নিয়ে কাজ করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে অন্যান্য আর কী কী যোগ্যতার অনুশীলন এখন থেকেই প্রয়োজন। এই জন্য এই ছকটা পূরণ করবে। ঠিক আছে। তো এই হচ্ছে সমূল্যায়নের প্রশ্নটা, যেটা আছে তোমাদের বইয়ের 54 পৃষ্ঠায়। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনা করলাম
সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নে জীবন ও জীবিকা বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের 1 থেকে 56 পৃষ্ঠার মধ্যে কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষা আসতে পারে বা কোন বিষয়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। কারণ যেহেতু এখন পর্যন্ত কোনো প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি, এগুলো ভালো মতো প্র্যাকটিস নাও, পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো এবং ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।